ইরান ইসরায়েলের একটি জাহাজ আটক করেছে। এই জাহাজ আটকের ঘটনায় নতুন করে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলো, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে প্রশ্ন আসছে, এই উত্তেজনা কি আবার নতুন করে যুদ্ধের রূপ নেবে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজকে আবার নতুন করে বলেছেন শুক্রবারের মধ্যে ইরানের সাথে আলোচনা হতে পারে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। তাহলে কি ট্রাম্পের এই দাবিও মিথ্যা অথবা বাহুল্য কথা? এদিকে পাকিস্তান যে এত আয়োজন করলো দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠানের জন্য, কিন্তু ইরানের অনড় অবস্থানের কারণে সেই আলোচনা হলো না। তাহলে এখানে পাকিস্তান কি অপমান হলো এবং এজন্য কি পাকিস্তান ইরানের উপরে কিছুটা ক্ষুব্ধ হলো, অথবা সারা বিশ্ব কি ইরানের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠছে? যদি ক্ষুব্ধ হয়ে ওঠে তাহলে ইরান কি করবে? অন্যদিকে একই সাথে প্রশ্ন আসছে, ইউরোপে আমেরিকার যে সমস্ত মিত্র রয়েছে তার ভিতরে ইটালি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিত্র। সেই ইটালির প্রধানমন্ত্রী আজ ডোনাল্ড ট্রাম্পকে এমন এক কথা বলেছেন যে কথার জবাব ডোনাল্ড ট্রাম্পের কাছে নেই। কি সেই কথা? দর্শক চলুন এই সমস্ত নিয়েই বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক চলুন বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম যে খবর দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে হরমুজ প্রণালী থেকে ইরান অন্তত 3টি জাহাজ আটক করেছে আজকে। এর ভিতরে একটা জাহাজ হচ্ছে ইসরায়েল কানেক্টেড, তার নাম এমএসসি ফ্রান্সিসকা। এই জাহাজটি ইসরায়েলি সরকারের সাথে সরাসরি কানেক্টেড এবং এই জাহাজটি পানামা ফ্ল্যাগ বহন করছিল। ইরানের আইআরজিসি বলেছে জাহাজটি মিথ্যা তথ্য দিয়ে এবং ইরানের নেভিগেশন সিস্টেমে ইন্টারফেয়ার করে। শুধু তাই না, সমুদ্রে জাহাজ চলাচলের যে নিরাপত্তা, এই নিরাপত্তাকে বিঘ্নিত করে এই জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল এবং কোনো রকমের টোল ছাড়া বা ইরানের সাথে যে সমস্ত সহযোগিতা করার কথা এর কোনো কিছুই করেনি। না করে অনেকটা আইআরজিসিকে ফাঁকি দিয়ে এই জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তাকে আটক করেছে। আরেকটি জাহাজ আটক করেছে, যে জাহাজের গন্তব্য ছিল ভারতের গুজরাট। বিভিন্ন পর্যায়ের তথ্য থেকে এই কথা জানা গেল যে জাহাজটি গুজরাটের দিকে যাচ্ছিল। এটা কিন্তু দ্বিতীয় জাহাজ। আর আরেকটি গ্রিসের একটি জাহাজ আটক করেছে ইরান। এই জাহাজও ইরানের বেঁধে দেওয়া নিয়মকানুন না মেনে, অর্থাৎ ইরানের বেঁধে দেওয়া নিয়মকানুন লঙ্ঘন করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল, তাকে আটক করা হয়েছে। সবচেয়ে বড় একটা প্রশ্ন এসেছে এখানে যে ইসরায়েলের যে জাহাজটি আটক করলো ইরান, এই জাহাজটি কোন দেশ থেকে যাচ্ছিল? এই ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য নেই। এটা সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে হরমুজের দিকে যাচ্ছিল, নাকি কাতার, নাকি বাহরাইন, নাকি সৌদি আরব, নাকি কুয়েত, নাকি ইরাক, এটা পরিষ্কার না। তবে এই জাহাজটি যে ইসরায়েল সরকারের সাথে রিলেটেড, কানেক্টেড, এটা পরিষ্কার। তো যাই হোক, ইরানের আইআরজিসি এই জাহাজ আটক করেছে এবং এটা নিয়ে মোট আজকে 3টা জাহাজ আটক করেছে। এই জাহাজগুলো আটকের ভেতর দিয়ে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে ইরান হরমুজ প্রণালীতে তার অবস্থান ধরে রাখার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে মোটেই ভীত হবে না, ভয় পাবে না এবং পিছু পা হবে না। তার মানে যেই হোক না কেন ইরানের এই নিয়মের ভিতরে আসতে হবে, এটা হচ্ছে ইরানের কথা। তো সেই জায়গা থেকে প্রশ্ন আসছে, তাহলে ভারত বা ইসরায়েল এরা কি ইরানের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেবে? যতদূর জানা যাচ্ছে যে ভারত ইসরায়েল তারা ইরানের উপর অবশ্যই ক্ষুব্ধ, কিন্তু খুব বেশি একটা লাভ নেই, কারণ হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব। এই ব্যাপারে যদি তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে ইরানের সাথে যুদ্ধই করতে হবে। ইরান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত, সে কথা তারা বারবার ঘোষণা করছে। অতএব যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে লাভ নেই, তারা কিন্তু নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। আরেকটা বিষয় এখানে উঠে আসে, সেটা হচ্ছে মার্কিন অবরোধ যখন বলবৎ রয়েছে, বহাল রয়েছে হরমুজ প্রণালী এলাকায় ইরানের বন্দরের উপরে, অর্থাৎ ইরানি কোনো জাহাজ হরমুজ প্রণালী এলাকা পার হয়ে
ওমান উপসাগর, ভারত মহাসাগর বা আরব সাগরের দিকে যেতে পারবে না। তো তাই যদি হয় তাহলে অন্যদের কোনো জাহাজ হরমুজ পল্লীতে পার হবে না। ইরান কিন্তু সে কথা বুঝিয়ে দিল আজকে 3টি জাহাজ আটক করে। এবং এই যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো ডোনাল্ড ট্রাম্প, এই ব্যাপারে বিশেষ কোনো ছাড় দেওয়ার কোনো টার্গেট বা ইচ্ছা নেই ইরানের, সে কথাও কিন্তু এই জাহাজ আটকের মধ্য দিয়ে পরিষ্কার করে দিল। ইরান যে কথা বলছে একদম খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে তাদের বন্দরের উপর থেকে যদি অবরোধ প্রত্যাহার করে না নেয় আমেরিকা, তাহলে আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না, তাতে যাই ঘটুক না কেন। সর্বোচ্চ পর্যায়ে যা ঘটতে পারে, তো যুদ্ধ, তো সেই যুদ্ধের জন্য কিন্তু IRGC বা ইরান একেবারে প্রস্তুত, সে কথা বারবার তারা পরিষ্কার করে বলেছে। ইরানের IRGC যে কথাটা বা যে কাজটা করেছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাদের আলোচক দলকে বা রাজনৈতিক নেতৃবৃন্দকে, নেতাদেরকে একথা পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনারা খুব শক্ত অবস্থানে থেকে, স্ট্রং পজিশনে থেকে আলোচনা করুন, কোথাও ছাড় দেবেন না, ছাড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে আমেরিকা ইসরায়েলের সাথে আবার যদি যুদ্ধ করতে হয় আবার যুদ্ধ করব। এবং তারা একথা ঘোষণা দিয়েছে যে এবার যুদ্ধ হলে অনেক বেশি চমক থাকবে শত্রুদের জন্য। IRGC একথা বলছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত সম্পদ এখনও রয়েছে সেগুলোর ভয়ঙ্কর ক্ষতি করে দেবে তারা, অর্থাৎ একেবারে ধ্বংস করে দেবে মার্কিন যে সমস্ত ঘাঁটিগুলো এখনও মোটামুটি টিকে আছে। তা আমরা তো আগেই দেখেছি যে গত 40 দিনে যে যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধে ইরান কতটা শক্তভাবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিল। ফলে ইরানের IRGC যে কোনো ফাঁকা বলি দিচ্ছে না, এটা ইরানের নেতারা, ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দ পরিষ্কার জানে। সেক্ষেত্রে তাদের সামরিক বাহিনী এবং তাদের জনগণের সমর্থন যখন সরকারের উপরে এতটা জোরালো, অতএব আমেরিকার সাথে তারা কোনো আলাপ আলোচনার ব্যাপারে নরম অবস্থানে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনিও একই কথা বলেছেন। আমি আপনাদেরকে এখানে একটা ছোট্ট কথা বলি, একটা ঘটনা শোনাই। আমি তখন ইরানে, আমি নাম বলবো না, ইরানের একজন গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী, তিনি অনেক পরিচিত। এই পররাষ্ট্রমন্ত্রী যখন নতুন মন্ত্রী হলেন তখন কিন্তু তিনি আমেরিকার সাথে আলোচনার জন্য অনেকটা আগ্রহী ছিলেন এবং তিনি একসময় বলেছিলেন আমেরিকা হচ্ছে এত শক্তিশালী একটি দেশ, আমরা কি তাদের সাথে লড়াই করে পারবো? তার চেয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করাই ভালো। তখন ইরানের সামরিক বাহিনী, বিশেষ করে IRGC, সেই পররাষ্ট্রমন্ত্রী ভদ্রলোককে খানিকটা বকা দিয়েছিলেন যে আপনি বলেন কি, আমেরিকার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, তাদের সাথে, তাদের শক্তির সাথে আমরা পারবো না মানে কি? আপনি শক্তির কি দেখেছেন? তাই বলে সেই পররাষ্ট্রমন্ত্রীকে IRGCর অস্ত্র ভাণ্ডার দেখাতে নিয়ে গিয়েছিলেন। বিশাল বিরাট অস্ত্র ভাণ্ডার দেখার পরে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বেশ কিছু বিষয় বুঝতে পেরেছিলেন, বুঝেছিলেন, শুনলেন, দেখলেন এবং কিছুটা ধারণা পেলেন, অনেকটা আশ্বস্ত হলেন। এবং তারপরে তিনি অনেক তৎপরতায়, কূটনৈতিক তৎপরতায়, আমি বিস্তারিত বলবো না, খুব শক্তভাবে অবস্থান নিলেন এবং তার এই শক্ত অবস্থানের কারণে ইরান আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বিরাট একটা গেইন করলো, অ্যাচিভ করলো, অর্জন করলো, বড় কিছু অর্জন করেছিল। কী অর্জন করেছিল সে কথাটা বলে ওই ভদ্রলোককে আপনারা চিনে ফেলবেন। আমি জাস্ট নামটা বলতে চাচ্ছি না বলেই একটু অবস্কিউর রেখে, একটু গোপন রেখে, আড়ালে রেখে আমি বাকি কথা বললাম। তো ইরানের সামরিক শক্তি সম্পর্কে আসলে অনেকের অনেক ধারণা থাকে না, যার কারণে হয়তো একটু দুর্বল অবস্থানে চলে যেতে পারে। কিন্তু সামরিক বাহিনীর পক্ষ থেকে যখন ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দকে, তখন তারা কিন্তু ওইভাবে স্ট্রং পজিশনে থেকেই কথা বলছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধি দলকে পাঠিয়ে দেওয়ার ঘোষণা বারবার দেওয়ার পরেও ইরান কিন্তু সেই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ইরান কিন্তু পাকিস্তানে তাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেয়নি, অথবা একটু নরমও হয়নি যে হ্যাঁ ঠিক আছে তারা প্রতিনিধি দল পাঠালো, আমরা প্রতিনিধি দল পাঠাই, একটা আলোচনা করি। না,
তারা শক্ত অবস্থানে থেকেছে। কারণ শক্ত অবস্থানে থাকার দুটো কারণ। একটা কারণ হচ্ছে তাদের সামরিক শক্তি আছে, সর্বোচ্চ কী করবে, যুদ্ধ করবে। তো সেই যুদ্ধের জন্য তো ইরান প্রস্তুত এবং করেছে তো যুদ্ধ, এটা এগুলো এক। আর একটা ব্যাপার হচ্ছে যে তারা যে কাজটা বা যে কথাটা বলছে সেটা তো ন্যায্য। ইরান বলছে কি, যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে আছে। তা যুদ্ধবিরতির ভিতরে আবার ইরানের বন্দরের উপর অবরোধ কি করে দেয়? অবরোধ দেওয়া মানে তো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তা আপনি যুদ্ধবিরতির কথা বলছেন, আবার যুদ্ধ করছেন, তাহলে কি হলো? এরকম অন্যায় কাজ করে তো আপনি আলোচনায় বসাতে পারেন না, এবং আপনি এইরকম অন্যায় করবেন না আবার বলবেন যে আসেন শান্তি আলোচনা করি। এটা তো মশকরা। এই মশকরা করার সুযোগ ইরান ডোনাল্ড ট্রাম্পকে দিতে চায়নি, এবং এখান থেকে ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে, আজ হোক কাল হোক বুঝতেই হবে যে তিনি যা চাইবেন, যা করতে ইচ্ছে করবেন, যা খুশি তাই করবেন, এটা হতে দেবে না ইরান। এটা ইরান, আমি আবারও বলছি, এটা ইরান। এটা ইরাক না, এটা লিবিয়া না, এটা আফগানিস্তান না, এটা অন্য কোনো দেশ না, এটা ইরান। ডোনাল্ড ট্রাম্পের চাহিদা মতো ইরান কোনো কাজ করবে না। এই জায়গায় প্রশ্ন আসছে যে পাকিস্তান যে এত আয়োজন করলো, বৈঠকের জন্য এত চেষ্টা তদবির চালালো, তৎপরতা চালালো, কিন্তু ইরান গেল না। দৃশ্যত ইরানের কারণে ইসলামাবাদের শান্তি আলোচনাটা হলো না, দৃশ্যত মনে হচ্ছে। কিন্তু ইরানের অবস্থান তো যৌক্তিক, কেন যায়নি সেটা তো পরিষ্কার করলাম একটু আগে। তো এই জায়গায় তারপরেও প্রশ্ন আসে, এই জায়গায় কি পাকিস্তান ইরানের উপরে মাইন্ড করবে, ক্ষুব্ধ হবে, রাগ হবে, কষ্ট পাবে? এরকম একটা আয়োজনে তারা গেল না, এবং পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা বেসিক্যালি পুরোপুরি সফল হলো না। হ্যাঁ, এই জায়গায় প্রশ্ন আসছে, তার জবাবে আমি বলি, পাকিস্তান মনে কষ্ট পেতে পারে, কিন্তু ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই, কারণ যুক্তিটা তো বোঝে। এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কিন্তু বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে যে আপনি ইরানের উপরে যে অবরোধ আরোপ করে রেখেছেন, এই অবরোধ আরোপ যদি করে রাখেন তাহলে তো এটা হয় না, তারা তো আলোচনা আসবে না। তার মানে পাকিস্তান ইরানের যৌক্তিক অবস্থানটা বুঝেছে, এবং যদি সেইটা বোঝে তাহলে এটাও বোঝার কথা যে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের অযাচিত অনাকাঙ্ক্ষিত কাজকর্মের জন্য এই আলোচনাটা হলো না। ইরান তো যেতে চেয়েছিল, ইরান তো যুদ্ধ চায় না, ইরান তো বলে যে আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধের বরং চির অবসান চাই। 2-4 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসের যুদ্ধবিরতি না, একদম যুদ্ধ আর কখনো হবে, যুদ্ধের অবসান চাই। ফলে ইরানের অবস্থান তো পরিষ্কার, কেউ তো বলতে পারবে না যে ইরান যুদ্ধ করার জন্য এই সমস্ত করছে। এবং ইরান কোনো দেশের উপর তো আগ বাড়িয়ে গিয়ে যুদ্ধ চাপিয়ে দেয়নি। ইরান তো আগে হামলা করেনি, আমেরিকা এবং ইসরায়েল হামলা করেছে, জবাব দিচ্ছে ইরান। ফলে ইরানকে কেউ দোষারোপ করতে পারছে না যে ইরান আলোচনায় যাচ্ছে না, ইরান যুদ্ধ করতে চায়। এই জায়গায় পড়েছে ডোনাল্ড ট্রাম্প এক গেঁড়া কলে। তিনি না কূটনীতি মেনটেন করতে পারছেন, না যুদ্ধ মেনটেন করতে পারছেন, না যুদ্ধবিরতি মেনটেন করতে পারছেন, কিছুই হচ্ছে না। খুবই সংকটে, ঘোর সংকটে পড়েছে। এই ঘোর সংকট থেকে উদ্ধারের কোনো পথ তার সামনে খোলা নেই। যুদ্ধ করতে গেলে দেশের তিনি বিপদে পড়বেন, প্রচণ্ড রকমের রাজনৈতিক চাপে পড়বেন, অলরেডি তো পড়েছেন, নতুন করে যুদ্ধ শুরু করলে তার জন্য আরও বিপদ। অর্থনৈতিক সংকটে পড়ে যাচ্ছেন, কূটনৈতিক সংকটে তো আছেই। যুদ্ধ করতে দেবে, যুদ্ধ করলে সম্ভবত এবার ভয়াবহ জবাবের মুখোমুখি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বাহিনী। ইসরায়েল কতটুকু সাপোর্ট দিতে পারবে তা তো পরিষ্কার। এবং বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, যেটা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, এগুলো অনেক কমে গেছে, তাদের ভান্ডার খালির দিকে। তাহলে কী নিয়ে যুদ্ধ করবে? অথচ ইরানের ভান্ডার তো পূর্ণ। এটা আর একটা ব্যাপার। আমেরিকা প্রত্যেকটা জায়গায় নেগেটিভ পজিশনে আছে এই মুহূর্তে। যেহেতু ইরান ভালো অবস্থায়, শক্ত অবস্থায়, সেক্ষেত্রে সে এই বিষয়টাকে কাজে লাগিয়ে বাদ বাকি যা করার তা করছে, অর্থাৎ শক্ত অবস্থানে থেকে আলোচনা করছে। এবং ইরান বলছে যে আমাদের যে 10 দফা, ওই 10 দফা হবে আলোচনার মূল ভিত্তি। এর ভিতরে ডোনাল্ড ট্রাম্প আর একটা কাজ করেছেন, তিনি বলছেন যে এই যুদ্ধবিরতির মেয়াদ দীর্ঘদিন না, অল্প সময়ের ভিতরে শেষ হবে এটা, এবং আগামী শুক্রবারের ভিতরেই তিনি ইরানের সাথে আলোচনায় বসতে পারবেন মার্কিন প্রতিনিধি দল, এমনটা আশা ব্যক্ত করেছেন। শুধু তাই না, তিনি আবার যুদ্ধের হুমকিও দিচ্ছেন, এবং তিনি একই সাথে বলেছেন যে তারা একদম সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে একটা প্রস্তাব দিয়ে আসুক।
ইরান। তো ইরান তো প্রস্তাব দিয়েই রেখেছে, 10 দফা প্রস্তাব দিয়ে আছে না, সেই প্রস্তাবের ভিত্তিতে এখন আমেরিকাকে আলোচনায় আসতে হবে। বল মূলত আমেরিকার কোর্টে, ইরানের হাতে কিছু নেই। ইরান দিয়ে দিয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্পকে ঘুরে বেড়াতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে। এই অবস্থায় ইউরোপের কোনো দেশ তো আসলে ডোনাল্ড ট্রাম্পকে খুব একটা সাপোর্ট দিল না। এর ভেতরে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তিনি এক বোমা বাস্টিং বক্তব্য দিয়েছেন। কি সেই বক্তব্য? সেই বক্তব্যটা হচ্ছে, জর্জিয়া মেলোনি বলেছেন, ইরানের হাতে পরমাণু কর্মসূচি থাকা বিপজ্জনক নয়, বরং বিপজ্জনক হচ্ছে আমেরিকার হাতে পরমাণু অস্ত্র থাকা। ইউরোপের মিত্ররা, নেটোর গুরুত্বপূর্ণ মিত্র, সেই দেশের প্রধানমন্ত্রী এই কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্পের পাগল হয়ে যাওয়ার অবস্থা এখন, সমস্ত মিত্র তিনি হারিয়েছেন। এই কথা জর্জিয়া মেলোনি কেন বলছেন? খবর বেরিয়েছে, এসব আপনারা শুনেছেন, ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের উদ্যোগ নিয়েছিলেন। তার মানে কি? আমেরিকার হাতে পরমাণু অস্ত্র আছে, ডোনাল্ড ট্রাম্প মূল অথরিটি হিসেবে তিনি সেটা ব্যবহার করতে চেয়েছিলেন। ঠেকিয়েছেন আমেরিকার সেনাপ্রধান। কেন? যদি এই পরমাণু বোমা ব্যবহার করতো, তাহলে ইতিহাসে আমেরিকা গণহত্যাকারী এক দেশ বলে চিহ্নিত হতো, মানবতা বিরোধী অপরাধকারী একটা দেশ, জাতি হিসেবে সাব্যস্ত হতো। এই দুর্নামের ভাগিদার হতে চায়নি মার্কিন সেনাপ্রধান। তো প্রশ্ন হচ্ছে, আমেরিকার হাতে পরমাণু অস্ত্র আছে এবং ব্যবহার করেছে এবং ব্যবহার করতে যাচ্ছিল, এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে, ইরানের হাতে পরমাণু কর্মসূচি আছে, তার হাতে এখনও ঘোষিত অস্ত্র নেই। তাহলে কোনটা বিপজ্জনক? যুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার জেতার মতো কোনো জায়গা নেই। এই সমস্ত জায়গা থেকে আমেরিকা মারাত্মক রকমের বিপদে, ঘোর সংকটে। আবার এপাশে ইসরায়েলের জাহাজ আটক হলো। সেক্ষেত্রে ইসরায়েলের যে হম্বিতম্বি, তাতে তো যুদ্ধ শুরু করে দিতে হয়। আমি মনে করি যুদ্ধ শুরু করতেও পারে, তবে একথা ঠিক, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতির আশ্রয় নিয়েছেন, এটা আমার বিশ্বাস। সেক্ষেত্রে নেতানিয়াহু যুদ্ধ করতে চাইলেও আমেরিকা যদি যুদ্ধ করতে না চায়, তাহলে আর এক সংকট। মানে সব কিছু মিলে ডোনাল্ড ট্রাম্প মহাবিপদের মধ্যে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কি। ইরান ইসরায়েলে যে জাহাজ আটক করলো, কার্গো জাহাজ, এই জাহাজ আটককে কেন্দ্র করে কি নতুন করে যুদ্ধ শুরু হতে পারে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।